আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের একটি অঙ্ক সমাধান করব। আমরা চাকুরি হতে আয় ধারা 32 থেকে 34 এর বেসরকারি চাকরি করলে যে অঙ্কগুলা বিগত ক্লাসগুলোতে দেখাইছি, আজ আমরা সরকারি চাকরি করলে কিভাবে এই চাকরি হতে আয়ের হিসাব ক্যালকুলেশন করতে হবে সে বিষয়টি দেখাবো। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাস শুরু করে দিব। ওকে, তাহলে আমরা একটি অঙ্ক সবাই উঠায় নিই। লেখো, মিস্টার রাজীব ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। আমি যেগুলো মেন পয়েন্ট এগুলো লিখবো আর বাকিগুলো মুখে মুখে বলে দিব। তিনি 43,000 থেকে কত বলা হয়েছে এক নাম্বার পয়েন্টে? 43,000 থেকে 69,850 টাকা বেতন স্কেলে 2022 সালের জুলাই মাসে বেতন ছিল। তাহলে এই স্কেলে 2022 সালের জুলাই মাসে কত টাকা বেতন ছিল বললাম ভাইয়া? 48,370 টাকা। 48,300 কত টাকা বেতন? 70 টাকা বেতন। ঠিক আছে, আমি তোমাদের পয়েন্ট আকারে লিখে দিচ্ছি যেগুলো প্রয়োজনীয়, সব তো তোমাদের লাগবে না। তো তার ইনক্রিমেন্টের তারিখ প্রতি বছর 1 জুলাই। এই ইনক্রিমেন্ট মানে কি বলতো ভাইয়া? বেতন বৃদ্ধি। ইয়েস, ইনক্রিমেন্ট মানেই বেতন বৃদ্ধি। আর বলেছে যে ইনক্রিমেন্ট কখন হয়? 1 জুলাই। আর তোমরা বলো ভাইয়া, আমাদের অঙ্কও শুরু হয় কখন? তাহলে কোনো সমস্যা আছে অঙ্কে? তার মানে কি 12 মাসেই? যারটায় ঝামেলা হচ্ছে অফ করো ভাইয়া। কারটায় প্রবলেম হচ্ছে একটু অফ করে রাখো। শফিউল্লাহ, শফি অফ করে তো। তোমারটা অন করো না শফিক। ওকে, তোমাদের যে কথা বলছিলাম ভাইয়া, আমাদের অঙ্কই শুরু হয় কখন? জুনের 1। ও পাগল, জুনের নাকি জুলাই মাসের 1 তারিখে? জুলাই মাসের 1 তারিখে। আর শেষ হয় কখন? জুনের 30। আবার দেখো, এরা ইনক্রিমেন্ট বলেছে কখন? জুলাইয়ের 1। তার মানে কি
আমাদের এই 12 মাসেই 48,370 করে পাওয়া গেছে না, এখনো বোঝো নাই? মানে আমাদের বৃদ্ধি হয়েছে জুলাই মাসের 1, আর আমাদের অঙ্কও তো শুরু জুলাইয়ের 1 থেকে জুন কত 30। তার মানে কি এই 12 মাসেই কি পাওয়া গেছে? বেতন। হ্যাঁ, তার মানে 12 মাসেই তোমার এই সেম পরিমাণ টাকা পাওয়া গেছে, এখানে কোনো কম বেশি নাই। কারণ যখন বৃদ্ধি পেয়েছে তখন থেকে আমাদের অঙ্ক, এজন্য আমাদের এখানে আর কোনো সমস্যা না। এজন্য তোমরা লিখবা মূল বেতন 48,370 সাথে কত গুণ করবা বলো তো ভাইয়া? 12। 12 গুণ করবা। এখানে কোনো কম বা বেশি নাই, এই কথা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমাদের আনুষঙ্গিক আরো বিষয় দিয়েছে, এরা ক নাম্বারে দিয়েছে, আমরা ক দিই। আর ব্যক্তির নাম ছিল কিন্তু রাজীব, মনে রেখো রাজীব, রাজীব। ওকে, সরকারি কর্মকর্তা, এটা মনে রেখো, সরকারি, সরকারি, এটা বেসরকারি না। এতদিন যা করাইছি বেসরকারি, আজ তোমাদের সরকারি দেখাচ্ছি। এখন ক নম্বরে বলেছে চার্জ ভাতা মাসিক 500 টাকা। এটা কি লিখেছে বলো তো ভাইয়া? চার্জ ভাতা মাসিক কত? 500। 500। তাহলে তোমরা বলো 12 মাসে কত হবে? 6,000 টাকা হবে। তাহলে আমরা ওটা পরবর্তীতে বোঝাবো, প্রথমে লিখে রাখি চার্জ ভাতা মাসিক 500 টাকা। চার্জ ভাতা মাসিক 500। তো এখানে মনে রাখবা, এখানে যা কিছু আছে সব কিছুই কি অকর ধার্য, মানে কোনো টাকার উপরে কি দেওয়া লাগে না, কর দেওয়া লাগে না। মনে রাখবা যে সরকারি ক্ষেত্রে এই সবের কোনো কিছুর উপরে কর দেওয়া লাগে না। দুইটা জিনিস খালি মনে রাখবা, মূল বেতন আর উৎসব ভাতা। কি কি বলিস আবার বলো? মূল বেতন এবং উৎসব ভাতা। এই দুইটা আয়ের উপরে সরকারি কর্মচারীর কর দিতে হয়, বাকিগুলো অকর ধার্য সম্পূর্ণ। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আহ চার্জ ভাতা চলে গেল, এখানে লিখবা যে অকর ধার্য থেকে সম্পূর্ণ লিখে দিবা, কোনো সমস্যা নেই। এবারে বলা হয়েছে খ নাম্বারে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা মাসিক 1500। তার মানে 1500 গুণ 12 কত হবে ভাইয়া? 18,000। আর তোমরা এটাও বলে দিবা কি অকর ধার্য সম্পূর্ণ, মানে তোমরা সরকারি খাত দেখলেই অকর ধার্য সম্পূর্ণ, শুধুমাত্র বেতন আর উৎসব ভাতার কর দিবা, বাকিগুলো সব অকর ধার্য। আচ্ছা, এরপর বলা হয়েছে গ উৎসব ভাতা প্রতি 2 মাসের মূল বেতনের সমান। তাহলে উৎসব ভাতা 2 মাসের মূল বেতন। তাহলে এক এক মাসে ছিল কত? 48,370। তাহলে 2 মাসের গুণ করবা, গুণ করে যা হবে, না বোঝনি? আর এই উৎসব ভাতা একমাত্র, আর এই যে মূল বেতন, এই দুইটার শুধু কর দিতে হয় এই সরকারি চাকরিজীবীর, বাকি টাকার উপরে কোনো কর দেওয়া লাগে না। এটা মনে রাখলেই হচ্ছে। এরপর যাতায়াত ছিল কত বলো? যাতায়াত লেখা আছে এখানে, আমাদের জন্য তার নামে বরাদ্দ একখানা গাড়ি আছে যার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় সরকারই বহন করে। তাহলে এখানে আমাদের ঘ নাম্বার যাতায়াতের তথ্য দেওয়া আছে। তোমাদের যাতায়াতের তথ্যের কথা মনে আছে ভাইয়া? যাতায়াত ভাতা কি রুল ছিল বলো তো?
যাতায়াত ভাতা, মাসিক 10,000 টাকা হিসাবে বার্ষিক কত? 1,20,000 টাকা। তার নিচে আবার টিকা দিবা কি? ধরে নেওয়া হলো গাড়িটি 2500 সিসির নিচেই ছিল, কিন্তু এখানে আবার তোমার নতুন করে ওই অঙ্কের মধ্যে লিখে দেবা যে অকরধার্য সম্পূর্ণ, কারণ এখানে কর দেওয়া লাগবে না, আগেই বলে দিয়েছি সরকারি কর্মচারীর এইসবের উপরে কর দিতে হয় না। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ভাইয়া? এরপর আছে তোমাদের অঙ্গ নম্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তার নামে বরাদ্দকৃত একখানা ভাড়া মুক্ত সুসজ্জিত সরকারি বাংলো। আচ্ছা, এই বাড়ি সুসজ্জিত হোক আর অসজ্জিত হোক, যা হয় হোক, বাড়ি তো বাড়ি, মানে একটা বাড়ি পেয়েছে, তাই না? তাহলে এই বাড়ির ক্ষেত্রে এখানে কি দেয়নি তোমাদের? বার্ষিক ভাড়া মূল্য এখানে উল্লেখ নাই। আর উল্লেখ না থাকলে তুমি জাস্ট লিখে দিতে পারো যে কোশ্চেনে লিখে দিবা বা টিকায় লিখে দিবা যে বাড়ি ভাড়ার কোনো টাকা উল্লেখ নাই, এজন্য আমরা কি দেখাইনি। না বোঝনি? তাহলে বাড়ি পেয়েছে, তাই না? বলো, বাড়ি পেয়েছে কিন্তু কোনো টাকা উল্লেখ নাই, এজন্য টিকায় কি লিখে দিবা? যেহেতু বাড়ি বাবদ কত টাকা বিল বা কত টাকা খরচ লেখা নাই, এজন্য আমরা অঙ্কের ভিতরে লিপিবদ্ধ করি নাই। এই হচ্ছে তোমার শেষ টিকা, গোছাইয়ে তোমার মতো করে লিখে দিবা। তবে এই যে আমরা সুসজ্জিত বাড়ি, এর আগে একটা রুল ছিল টাকা না থাকলেও দেওয়া হতো, কিন্তু বর্তমানে যেহেতু কোনো রুল নাই, এজন্য তোমার আর রুল শেখার দরকার নাই। না বোঝনি? পূর্বে রুল আমার আর প্রয়োজন নেই। এখন বলা হয়েছে শিক্ষা বিষয়ক ভাতা। বলো। ভাইয়া আমি আজকে এটা ফার্স্ট ক্লাস আমার, আমি আজকে জয়েন করেছি, তবে আচ্ছা আমি ভাইয়া যাতায়াত ভাড়াটা আমি এটা ঠিক বুঝলাম না, এটা একটু আমাকে এক্সপ্লেইন করবেন? আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, এরকম কোশ্চেন করো, তুমি নতুন হতেই পারো, আর পূর্বের ক্লাসগুলো যখন দেখবা আরো বিস্তারিত বুঝে যাবে, ঠিক আছে? আর আর আমি তোমাদের নতুন শীট দেওয়ার পর, আমি এখন কষ্ট করতেছি ঠিক আছে, কিন্তু নতুন শীট দেওয়ার পর আবার আমি প্রথম থেকে শুরু করব। আমার কথা বুঝেছো? জি ভাইয়া। আমি গোছালো যখন তোমাদের শীট দিয়ে দিব, ওই শীটের আলোকে আমি আবার প্রথম থেকে ক্লাস নিয়ে তোমাদের সিলেবাস শেষ করাবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে তুমি ওটা যাতায়াত ভাতা আর একবার বলছো। যদি যাতায়াত ভাতায় কোনো টাকা লেখা থাকে না সাধারণ অবস্থায়, মনে করো একটা গাড়ি দিয়েছে, সে সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, তা তুমি গাড়িতে কত সিসি, তোমাদের বাসায় কি কোনো মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি আছে আপু? জি জি আছে। আচ্ছা, তা তো ওই গাড়িটা কত সিসি তুমি কি জানো? 80 না 100 না 150? মেবি 150। 150। তা এই প্রশ্নপত্রে বা এই রুলে আছে যে 2500 সিসি পর্যন্ত। কত সিসি আবার বলো? 150। 150 না আপু, 2500। হ্যাঁ আচ্ছা, সরি ভাই, একটু হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম তো। 2500 সিসি পর্যন্ত প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 1,20,000 টাকার কর দিতে হয়। কত টাকা আবার বলো? প্রতি মাসে 2500 সিসির ক্ষেত্রে হচ্ছে 10,000 টাকা যদি মান্থলি হয়, তাহলে ইয়ারলি হবে 1,20,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে 2500 সিসি পর্যন্ত, তোমার সেটা 100 সিসি হতে পারে, 150 হতে পারে, আবার যে প্রাইভেট কার আছে 1200 1600, এভাবে 2500 পর্যন্ত হতে পারে। না বোঝনি? এটা কি সব কিছুর ক্ষেত্রে সেম হবে? হ্যাঁ, এটা মুখস্থ বিদ্যা। এখন এটা লেখার পর, যেহেতু আমি সরকারি খাত করতেছি, সেজন্য বলে দিলাম যে লিখে দিব অকর্ধার্য সম্পূর্ণ। না বোঝনি? জি, এখানে আর কি মানে সরকারি খাতের ক্ষেত্রে শুধু অপরধার্য হবে, হ্যাঁ আর যদি এটা বেসরকারি হতো তাহলে কর ধার্য হতো। হ্যাঁ, আমাদের ওই 1,20,000 টাকা পর্যন্ত কর দিতাম। এখন যদি 2500 সিসির উপরে লেখা থাকে গাড়ি, কোশ্চেনে কিছু না লেখা থাকলে তুমি এটি টিকা দিবা যে ধরে নেওয়া হলো গাড়িটি 2500 সিসির মধ্যে ছিল, কারণ সাধারণ অবস্থায় আমাদের বাংলাদেশে 2500 সিসির উপরে গাড়ি নাই, বুঝেছো?
সাধারণ অবস্থায়, মানে পারমিটই নাই। তো এখন আমাদের এই জন্য ধরে নেওয়া হয়, যে ধরে নেওয়া হলে গাড়িটা 25 সিসির মধ্যে। তুমি গ্রামগঞ্জে ওই মোটরসাইকেল যতই পাও 150, 60, সর্বোচ্চ 200 সিসি পাইলেও পাইতে পারো। তারপরও দেখবা সে দেখা গেল পুলিশের চাকরি করে, তাছাড়া সে প্রায় মোটরসাইকেলের 200-র উপরে আর পারমিট পাবে না, বুঝতে পেরেছো? সর্বোচ্চ পারমিটই 150, 60, বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, আর আমরা ওই 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 এই ক্ষেত্রে ধরে নিচ্ছি তো 2500 মানে অনেক। প্রাইভেট কারও অত 2500 নেই বললেই চলে। সাধারণ অবস্থায় আমরা যে প্রাইভেট গুলো দেখি ওই 1200, 1500, 1600 এই টাইপের, বুঝেছো? আর যদি লিখাই থাকে কোশ্চেনে 2500-র উপরে, তখন ধরবা প্রতি মাসে 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লাখ টাকা মন থাকবে। সরি ভাইয়া, আমি বুঝতে পারি, একটু আবার repeat করবেন? গাড়িটা যদি কখনো লেখা থাকে, মানে কোশ্চেনে লেখা দিয়ে থাকে এভাবে, যে গাড়ির পাশে লেখা থাকে, মানে ওখানে লিখে দিয়েছে যে 2500 সিসির উপরে 2600, 2800, 3000 এরকম লেখা আছে, তো তখন প্রতি মাসে 25,000 হিসাবে বার্ষিক 3 লক্ষ। ওকে, ঠিক আছে। এই রুল। তবে তোমার এই রুলটা লাগবে না বললেই চলে। তোমার ওই প্রতি মাসে 10,000 হিসাবে 1 বছরে 1,20,000, এটা মনে রাখলেই হচ্ছে। আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমি বললাম এখানে কোনো টাকা লেখা নেই, তাই বর্তমানে টাকা লেখা না থাকলে কোনো রুল নেই, তাহলে নিচে টাকা লিখে দিবা, যেহেতু টাকা লেখা নেই তাই লেখা হয়নি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এবার শিক্ষা বিষয়ক প্রতি মাসে কত করে বলেছি? 1,000। তাহলে এখানেও তো বলেছি এই জাতীয় যাই আইটেম থাকুক লিখবা 12,000, ঠিক আছে, কিন্তু অকর্ধর্য সম্পূর্ণ। কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের উপরের ওই তথ্যগুলো চলে গেল। এরপরে এখানে বলা হয়েছে 2022-23 আয় বর্ষে, নিচে লিখে দিয়েছে 2022-23 আয় বর্ষে, আয় বর্ষে তার খরচ সমূহ, তার খরচ। এখানে আমরা ক নাম্বার দিয়ে লিখি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয়। তোমার কার মনে আছে এই সঞ্চয়পত্র কোথায় লিখতে হয়? ভাইয়া। বিনিয়োগ ভাতা, এর আরেকটা নাম কি? পরে কর রেয়াত। বাহ, তার মানে এটা কিন্তু আমাদের আর মোট আয়ের মধ্যে লিখবো না, মনে আছে? জি ভাইয়া। বিনিয়োগ ভাতা বা কর রেয়াতের মেন কাজ কি? একটু মেন বিষয় না বুঝলে তোমাদের কিন্তু অঙ্কগুলো মানে এক কটা ঘোলাটে লাগবে। তোমাদের মেন পয়েন্ট বোঝা লাগবে, কেন আমরা ওই হচ্ছে কর রেয়াত বা বিনিয়োগ ভাতা নির্ণয় করি। আচ্ছা আপু বলো তো, তুমি মালাদিন বলনি, কথা বলো না। এই যে আহসানুল্লাহ, তুমি বলো আপু, কর রেয়াত শুনতে পাচ্ছ? অন্য কেউ বলো যদি না বোঝো, মানে যদি বুঝে থাকো। বিনিয়োগ ভাতা বা কর রেয়াত কেন নির্ণয় করি আমরা? ভাইয়া, এই ক্ষেত্রে আর কি কিছু টাকা সরকারের কাছ থেকে মকুব পাওয়ার জন্য হ্যাঁ 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 হ্যাঁ, তা ওটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজও আছে আপু, কত পার্সেন্ট বলতে পারবা? 15%। ইয়েস, মানে আমরা কর রেয়াত বাবদ কত পার্সেন্ট মৌকুব পাবো? 15% মৌকুব পাবো। কনসেপ্ট মন থাকবে যে আমরা কর রেয়াতের 15% মৌকুব পাবো, এটা খুব ভালো করে মনে রাখলেই হচ্ছে। তাহলে ঠিক আছে, এর পরবর্তীতে আইটেম যায়, তার মানে আমাদের কর রেয়াত করা হয় যে পরিমাণ আমরা বিনিয়োগ করব, ওই বিনিয়োগের ওখানে আবার 3টে ধাপ আছে তোমরা জানো। এই 3টে ধাপের মধ্যে যেটা আইবে তার 15% আমরা কর মৌকুব পাবো, যেটি কম, ঠিক না? ওকে, তাহলে এই সঞ্চয়পত্র কর রেয়াতের মধ্যে যায়, এটা মনে আছে সবার, 1 লক্ষ টাকা। এবার খতে বলা হয়েছে ডিপিএস এ দান প্রতি মাসে
500। আচ্ছা, তোমরা জানো যে ডিপিএস এ দান করা হয়, তা প্রতি মাসে যে 500 হয়, তাহলে এক বছরে কত? 6,000। 6,000। তা এখন এখানে একটা রুল ছিল না ভাইয়া, যে বার্ষিক কত সর্বোচ্চ? 1,20,000। 1,20,000। তার মানে উপরে 6,000 বড় না 1,20,000 বড়? হ্যাঁ, আমরা জানি ছোটটি আউট অফ কলামে যাবে, তার মানে তুমি বিনিয়োগ ভাতায় কত রাখবা? 6,000। তার মানে যদি তোমার এখানে এই ডিপিএস এর জমা 1,20,000 অতিক্রম করতো, সেক্ষেত্রে আমরা 1,20,000 নিতাম না, বোঝনি? মানে বাংলা কথা যেটি ছোট, মন থাকবে না? ওকে। আর একটা জিনিস তোমাদের শিখাইছিলাম কিন্তু, যদি ওই যে আমাদের এরকম জমা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি ওর মূল্য লেখা থাকে, ওই মূল্যর কত পার্সেন্ট কার মনে আছে? 10% ভাইয়া। 10%। বাহ, এই তো ঠিক আছে। তাহলে আমরা এই সিস্টেমে অঙ্কটা করব। এরপরে সরকারি কল্যাণ তহবিলে প্রতি মাসে 50। এখন নাম কিনানোর জন্য দিছে ভাইয়া, প্রতি মাসে 50 টাকা সরকারি কল্যাণ তহবিল। এটা যাবে না যাবে না? এটা যাবে বলো তো? যাবে না। পাগল, যাবে। ব্যক্তিগত খরচ হলে যাবে না। খালি কি বলেছিলাম? ব্যক্তিগত খরচ হলে বিনিয়োগ ভাতায় বসাবো না, না হলে আমরা বসাবো। আর তোমাদের ওই যে বলেছিলাম যে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য বিষয় থাকলে এখানে আসে। তারপরে তোমার আরেকটা কথা মনে হয় বলেছিলাম, দাঁড়াও আমি পয়েন্টটা দেখি, এখানে পয়েন্টটা দেয়নি। ওই যে সিকিউরিটি ক্রয় করেছিলাম না আমরা, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করা হলে আইবে, আর অতালিকাভুক্ত হলে আসবে না। এ কথা মনে আছে তোমাদের? ঠিক আছে। আচ্ছা, আর আমি যখন সুন্দর করে দিবানি, এখন শিটগুলো তৈরি করে ফেলি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তখন লিমিটেড চলে আইবানি, যে কোনটা আইবে কোনটা আসবে না তোমরা নিজে থেকেই বুঝবা, বেশি কিছু নাই তথ্যে। আচ্ছা, এরপরে ঘ, যৌথ বীমা পলিসিতে দান প্রতি মাসে কত? 40 টাকা। যৌথ বীমা প্রতি মাসে 40। তাহলে 12 মাসে যা হয় তাই লিখবা। এরপর বলা হয়েছে পারিবারিক ভরণ পোষণ। এবার বলে এটা আইবে কিনা? পারিবারিক ভরণ পোষণ খরচ 35,000। আসবে না ভাইয়া। হ্যাঁ, আমি বলেছিলাম ব্যক্তিগত হলে আইবে না, মন থাকবে? পারিবারিক, তোমাদের কিন্তু ট্যাক্স, তোমাদের যে কটা সাবজেক্ট আছে এবছর, এই ট্যাক্স সব থেকে সহজ। মনে হতে পারে খুব ঘোলাটে, কিন্তু একেবারে যখন আমি শেষ পর্যন্ত নামাইয়ে দেবো অঙ্ক, তোমার যখন আমি ট্যাক্সের বই সুন্দর করে একটা শিট দেবো, দেওয়ার পরে শেষ করে দেবো, তখন তোমার সব থেকে এই ট্যাক্সেরটা সহজ হবে। আর এর কোনো ইংলিশে ঝামেলা নেই, সম্পূর্ণ কি বাংলায়। তবে যারা 7 কলেজে পড়ে তাদের কথা আলাদা, তাদের ক্ষেত্রে ইংলিশে সম্পূর্ণ, তোমার তাদের আর বাংলায় না। হ্যাঁ, তাহলে পারিবারিক ভরণ পোষণ 35, তাহলে 35,000 টাকা আইবেই না। আর তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো তাদের সবার কি বাংলায়। বাংলায়। আর এই দেখো তোমাদের বেলায় আর কোনো ঝামেলা নেই কর বর্ষ নিয়ে, কারণ যা রুল চেঞ্জ হওয়ার হয়ে গেছে, মানে একেবারে একটা মানে অনেক বেশি পরিবর্তন হয়েছিল এই বছর। মানে আগের নিয়মের সাথে মেলা চেঞ্জ হয়েছে। এবছর যদি কোনো রকম জুলাই মাসের পরে চেঞ্জ হয়, অল্প 2-1টা কথা চেঞ্জ হবে, তো ওই 2-1টা কথা এমনিই মনে রাখতে পারবা। তার মানে তোমাদের আর কোনো প্যারা নাই। আমার কথা বুঝতে পেরেছো? যে আমরা বলি না স্যাররা যে ট্যাক্সের নিয়ম চেঞ্জ হয়েছে হ্যান ত্যান এটা ওটা, তো তোমাদের ক্ষেত্রে ওই সমস্যা নাই। আমার কথা বুঝেছো? তোমরা করতেছো ওই নতুন নিয়মে, তোমাদের আর ওই আহামরি কোনো কিছু চেঞ্জ হবে না। তো টাকার অঙ্ক দেখা গেল 2-1 জায়গায় চেঞ্জ হলেও হতে পারে,
ওইটা জুন মাসের পরে আমরা বলে দিতে পারবো, জুন 30 তারিখের পরে বলে দিতে পারবো, বুঝতে পেরেছো? জি ম্যাম। এজন্য এখন বাজারে যে নতুন বই আছে এটা কিনলে ক্ষতি নেই। তারপরেও যারা এখনো কেনো নাই, জুলাই মাসে যে কিনো, জুলাই মাসের মাঝামাঝি তোমাদের একেবারে সম্পূর্ণ নতুন বই চলে আসবে, বুঝেছো? জি ভাইয়া। এই বছর যেমন কোশ্চেন করেছে ওই কোশ্চেনের আলোকেও কিছু উদাহরণ আবার দেবে স্যাররা, ঠিক আছে না? এই জন্য এখন না কিনলে সমস্যা নেই, যারা কেনো নাই কিনো না। আর তোমরা এমনি সাজেশন কিনতেই পারো, তবে যদি মনে হয় তোমাদের ম্যাথ সাবজেক্ট গুলার সে কমার্স অ্যাপ্লিকেশনের বইগুলো কিনতে পারো। আমি যা করাবো ওইগুলো আবার প্র্যাকটিস করবা বেশি বেশি। এখন তো যদি বলো ভাইয়া ফুল অঙ্ক করে দেন, তাহলে দেখা গেল আমি সময় পাবো না, কিন্তু আমার সিলেবাস শেষ হলে আমি এই বোর্ডেই তোমাদের ফুল অঙ্ক করাই দেবো। তোমাদের যেটা যেটা সমস্যা আমাদের গ্রুপে দিবা। আমার তো আর, আমি এমনিতে এখন কোশ্চেন তুলছি, মানে তুলতেছি আর বোঝাচ্ছি তাই তুলতেছি, না হলে কিন্তু আমার কিন্তু এখনো কোশ্চেন তোলার দরকার ছিল না। আমি ছবি দিয়ে তোমাকে যদি এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম, দেওয়ার পর এটা আমি কিন্তু বোর্ডে দেখাই তোমাদের করাইতে পারতাম, মানে মেলা সময় বেঁচে যেত। কিন্তু এই যে আমি একটা করে অঙ্ক উঠাচ্ছি আর বোঝাচ্ছি, এই জন্য ইচ্ছা করেই উঠাচ্ছি, বুঝতে পেরেছো? তো এই জন্য তোমাদের একবার সিলেবাস যখন শেষ হয়ে যাবে, যদি কারো সম্পূর্ণ অঙ্কও করে দেওয়া লাগে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা, তখন আমি ওই অঙ্কটা বোর্ডে দেখাই সম্পূর্ণ করাই দেবো। আমার কথা ক্লিয়ার? তবে আমার মতো করে আমি আগে সিলেবাসটা শেষ করে নিই, তারপর তোমাদের আরো বইয়ে যে সমস্যাগুলো থাকবে ওগুলো পরে করাবো। তাহলে আমরা পারিবারিক চলে গেছি, এখন আর একটা আছে জাকাত ফান্ডে দান। তা বলো এই জাকাত ফান্ডে দান আইবে না আইবে না? আসবে। হ্যাঁ, কোথায় বইবে ভাইয়া? বিনিয়োগ। বিনিয়োগ ভাতা বা কর রেয়াত। তাহলে একজন সুন্দর করে বলো তো ভাইয়া, আমরা যে বেতন খাতের বা চাকরি হতে আয় করতেছি, এই ধারা থেকে শুরু করে শেষ পর্যন্ত বলো তো কি কি আছে বা কি কি করেছি আমরা, মানে ধাপগুলো বললে হবে, ওর ভিতরে কি কি আছে এসব করা বলা লাগবে না। কেউ পারবা না? তোমাদের সাহস নেই কারো? সাহস নিয়ে বলতে হবে তো। ভাইয়া বেসরকারি খাতার সরকারি কর্মচারীদের তো এক না। একের কথা তো বলিনি পাগল, আমি বলেছি ধাপ একদম তো গুলা, বুঝতে পারতেছি না কোনটা বলার কথা বলছেন। আমি ধাপের কথা বলতেছি। যেমন আমরা প্রথমে এই যে মোট আয় নির্ণয় করা শিখেছি, কি শিখেছি? মোট আয় নির্ণয়। হ্যাঁ, ধারা চাকরি হতে আয় 32 থেকে 34, এই মোট আয়ের পর নির্ণয় করা শিখেছি কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা। আর 3 নম্বরে শিখেছি কি? কর দায় নির্ণয়। আমি এই কথাই বলতেছি, এই 3টা জিনিস আমরা শিখেছি। এর বাইরে তো আমি এখন কিছু শিখাইনি, তোমাদের শিখাইছি। না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, আমরা আগামী দিন অন্য খাত শুরু করব। তার মানে আমরা এই খাত আজ শেষ করে দিলাম, যদিও এটা আমি এখনো অঙ্কর মাধ্যমে করে দেখাইয়ে দিব, কারণ তোমরা নয়তো বুঝবা না। আমি, যারা সব ক্লাস করেছো গুছায়ে তারা বুঝবা, যা করানো হয়ে গেছে এতক্ষণ ধরে যা বললাম মোটামুটি বুঝে ফেলেছো। আচ্ছা, আজ আমরা আরেকবার অঙ্কটা করব, করলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আর এই অঙ্ক নিয়ে আর আপাতত কাজ করব না, ঠিক আছে? তাহলে তো ব্যক্তির নাম কি ছিল, কে বলবে? রাজীব। 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 আমি আমার পূর্ণাঙ্গ ভাবে লিখে দিই, তাহলে লিখবো কি, জনাব কি রাজীব। রাজীব। ও রাজীব। তো ইনি কে? সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তা। আর একটা বলবা করদাতা, এর নাম কি? করদাতা। করদাতা। এই করদাতার কিন্তু পুরস্কার দেওয়া হয়, মানে যে বছরে সর্বোচ্চ পরিমাণ কর দেয় এরকম কয়েকজনকে পুরস্কৃত করা হয়, বুঝেছো? সরকারি কোষাগার থেকে। তো তোমাদের মনে করো হচ্ছে অনেকের উদ্দেশ্য থাকে যে আমি
এই বছর সর্বোচ্চ করদাতা হব। এই সর্বোচ্চ করদাতা মানে কি? সে তার মানে সর্বোচ্চ ইনকাম করা লাগবে তা না তার, না বোঝো নাই? সারা বাংলাদেশে তার সর্বোচ্চ ইনকাম করতে হবে, তারপরে তো সে সর্বোচ্চ করদাতা হবে। তার মানে একটা ভালো পজিটিভ সাইন। যদিও আমাদের দেশে সব সিটার বাটপারে ভরা, মনে করে নাও বিভিন্ন কাহিনী করে কর যত মাফ করা যায়। আর যদি দলীয় পাওয়ার থাকে তাহলে তো কোনো কথাই নেই। মনে করো কর এসছে 1 কোটি, 1,50,000 টাকা দিয়েই কাহিনী শেষ, বুঝেছো? এখন আসো, কর বর্ষ কত লিখবো? কার মনে আছে? আগে আয় লিখতে হয় না কর বর্ষ? কোনটা লিখলে ভালো হয় তোমাদের? আয় বর্ষ। আচ্ছা, তা আয় বর্ষ, হ্যাঁ। আয় বর্ষ কত লিখবো বলো তো? 22-23। বাহ। আয় বর্ষর পর কি লিখবো? কর বর্ষ। কত লিখবো? 23-24। 23-24। আচ্ছা, আমি বলতেছি তাই না, তোমরা নিজে থেকে বুঝে বুঝে বলবা, তাহলে তোমাদের একটা অঙ্ক পূর্ণাঙ্গ ক্লিয়ার হবে। তোমাদের কাছে যদি পুরাতন বইও থাকে, আমি যে রুল শিখাচ্ছি এই রুলের আলোকে তোমরা তোমাদের, আমি যে কোনো একটা রুলে করবো ভাইয়া, নয়তো তোমাদের পরে ঝামেলা হবে। মনে করো আমি যে এই সিস্টেমে শিখাচ্ছি এই সিস্টেমে করার চেষ্টা করবা, নয়তো বিভিন্ন রুল দেখতে গেলে পরীক্ষা হলে যে কোনো কিছুই আর পারবা না, মনে থাকবে না। এই যে আমি কিন্তু আরো বিস্তারিত অনেক কিছু লিখাইছিলাম, কিন্তু অত কিছু না লিখলে কোনো সমস্যা নেই। এই করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ, আর নিচেই মোট আয় নির্ণয়, এই এনাফ। আর না কোনো কিছু না লিখলে ক্ষতি নেই। এছাড়া আমি আরো অনেক কিছু কিন্তু লিখাইছি তোমাদের, কিন্তু এইগুলো লিখলেই এনাফ। ওই 3 নাম্বার 3 সার্টিফিকেট এগুলো লিখাইছিলাম না আমি, ওগুলো না লিখলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, খরচ মোট আয় নির্ণয়। সময় এমনিতে তোমাদের এই সাবজেক্টে পাওয়া যায় কম, আর আমি যা সময় দিচ্ছি এর মাঝেই একবার শেষ হয়ে তোমাদের যত ঝামেলা আছে ওই ঝামেলা গুলাও মনে করো বুঝাইতে পারবো আমি, সমস্যা নেই। বিবরণ, টাকা টাকা, তোমাদের সব থেকে এই সাবজেক্টের রেজাল্ট ভালো হবে এবছর। মনে করো অল্প পড়বা কিন্তু রেজাল্ট ভালো হবে এই সাবজেক্টে, এই জন্য এই সাবজেক্টের ভয় পাবা না। আমি যেভাবে করাবো জাস্ট এতটুকুই করবা, বিস্তারিত জানারই দরকার নেই। মনে করবা যে এই আনা যা করাচ্ছি, আর এইগুলাই তোমরা যদি পরবর্তীতে চাকরি করো এই এই অংশ কাজে লাগবে, ভালো করে শিখে রেখো। কারণ তোমরা কমার্সে পড়ে যদি অন্য কারো বলো যে আমার এই ট্যাক্স খতিয়ানটা করে দাও হ্যান ত্যান, তাহলে তো খারাপ দেখাই। তোমরা নিজেরাই শিখতেছো, ভবিষ্যতে যদি চাকরি বাকরি করো তোমাদের এই করের এই হিসাবটা তোমরা নিজেরাই করতে পারবা, বুঝতে পেরেছো? অন্যরা আরো তোমার বলবে যে আমার একটু করে দেন, অন্য কলিগরা তোমাদের বলবে যে আমি এই হিসাবটা পারি না, আমাকে একটু করে দেন। তাহলে আমরা প্রথমে কি লিখবো? চাকরি হতে আয়, ধারাগত 32 থেকে 34, এটা দাগ দেবা নিচে। এখন লক্ষ্য করো আমাদের 1 নম্বরে ছিল বেতন। বেতনে কোনো ঝামেলা এরা দেয় নাই, মানে জাস্ট এই বেতন। তাহলে আমরা এই বেতনকে সাধারণ অবস্থায় কি নামে লিখি বলো? মূল বেতন মূল বেতন। মূল বেতন কত টাকা দেখলাম? 48,370। 12 মাস, তাই 12 দিয়ে গুণ। কারণ এখানে আমাদের অঙ্ক শুরু হয় জুলাই মাসের 1 তারিখে, আবার ইনক্রিমেন্ট মানে বৃদ্ধিও কবে বলেছে বলো? জুলাইয়ের 1। 1,01,000 এই জন্য কোনো কম বেশি নেই, 12 মাসেই সমান টাকা পেয়েছে। তাহলে গুণ করে কত হয় দেখো তো? 5,80,440। এখানে কোনো ঝামেলা নেই, এই জন্য আউট অফ কলামে দেবা।
এই যে 5,80,440। এই তো আমাদের জুলি চলে এসছে, আর কারো লাগবে না, ও একা কথা বললেই হচ্ছে। এই তো জুলি, তুমি নিয়মিত ক্লাস করলেই হচ্ছে। বাকিরা কিছু আছে, ডেকেও খোঁজ খবর পাওয়া যায় না। পলাশের একটু পাওয়া যায়, কিন্তু আর একটু জোরে কথা বলতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার লক্ষ্য করো, মূল বেতন চলে গেল। এরপর 2 নাম্বারে আমাদের কি ছিল এখানে? চার্জ ভাতা মাসিক 500। আর হ্যাঁ, তোমরা চাইলে সিরিয়াল মেনটেন করে লিখতে পারো, এটা অন্যান্য একটা খাত। তবে তুমি যদি বলো যে ভাইয়া না, আমি ওইসব কিছু মেনটেন করবো না, আমি ডিরেক্টলি 2 নম্বরে লিখে দেবো চার্জ ভাতা, কোনো সমস্যা নাই। তাহলে 500 গুণ কত, 12 কত হয়? 6,000 অকর ধার্য কি? সম্পূর্ণ। আউট অফ কলমে 0। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো? চার্জ তো বর্গের জ হয়। হ্যাঁ, তাহলে চার্জ ভাতা, তাহলে মোটামুটি ক্লিয়ার। এবার দেখো এখানে একটা আইটেম আছে, চিকিৎসা ভাতা মাসিক কত? 1500 1500। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা। মুন্নি আসো? মুন্নি নাই? নাই। চিকিৎসা ভাতা 1500 গুণ কত? 12 কত হয়? 18,000 আমি তো বলেছি সরকারি মানে অকর ধার্য সম্পন্ন, নাকি? জি ভাই অকর ধার্য মানে যার উপরে কোনো কর দেওয়া লাগে না। ওকে, কিছু কিছু বইতে টাকার ঘর 3টা করা আছে। একটা প্রথমে আয়ের পরিমাণ, 2 নাম্বারে কর অব্যাহতি প্রাপ্ত আয়, তার মানে এই নিচে তারা অকর ধার্য লেখা লাগবে না, এই টাকাগুলো ডিরেক্টলি ওই মাঝের ঘরে লিখতে হয়। আর 3 নাম্বারে কি বলা আছে? নিট করযোগ্য আয়, ওইভাবে করলেও হবে। তবে আমাদের যেহেতু এভাবে অভ্যাস করা হয়েছে, এভাবে শিখাইছি, এভাবেই করো, ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা, এরপরে আছে আমাদের 4, তবে যে কোনো একটা করলেই হবে, তোমাদের কোনো সমস্যা নাই, যে কোনো একটা করলেই হবে। এখন দেখো বলা হয়েছে উৎসব ভাতা, এর কিন্তু কর দিতে হয় বলেছি সরকারিতেও, না মনে নাই? উৎসব ভাতা 2 মাসের সমান, তাহলে 48,000 কত ছিল? 300 70 গুণ 2 কত হয়? 48 2 96। 96,740, এই যে আউট অফ কলমে দিয়ে দিলাম। মানে আউট অফ কলমে দিয়েছি মানে একবারে ওর কর দিতে হবে, ওর আর কোনো অকর ধার্য নাই। ওকে, এই তানজিনা আক্তার, তুমি বুঝতেছো আপু? জি ভাইয়া বুঝতেছি আচ্ছা আচ্ছা, এবার লক্ষ্য করো, এরপরে একটা কি ছিল? যাতায়াত, যাতায়াতের একটা রুল শিখাইছি না? জি স্যার মোটর গাড়ি এর টিকা লিখতে হয়, টিকাটা সুন্দর করে লিখবা। হ্যাঁ, 2500 সিসি বলে আমরা 10,000 করে ধরে নিলাম। এটা যদি বেসরকারি হতো তাহলে কর দিতাম, যেহেতু সরকারি তাই লিখে দেবো অকর ধার্য সম্পূর্ণ। বাদ লিখতেও পারো, বাদ অকর ধার্য সম্পূর্ণ, এই কথাটা লিখলে আরো ভালো দেখায়। ওকে, এর পরের আইটেম কি ছিল? বাড়ি, এটা তো আমি বলেছি টিকায় লিখে দিবা, কোনো টাকা উল্লেখ নাই, তাই আমাদের উপরে দেখানো হয় নাই, না বোঝনি? আমাদের এটা লেখো শিক্ষা বিষয়ক, ওটা আমরা দেখালামই না কিন্তু, বাড়ি, না বোঝনি? 1000 গুণ 12, তাহলে কত হয়? 12,000 বাদ অকর ধার্য সম্পূর্ণ। তাহলে চাকরি খেতে মানে চাকরি, সরকারি চাকরি যদি হয় তাহলে তোমাদের অঙ্ক করা কিন্তু সহজ হবে যদি চলে আসে পরীক্ষায়। তাহলে এখন যোগ করো না ভাইয়া, উপরে ছিল কত? 5,80,440,
আর এই যে পাইলা 96,740, মোট কত হয় দেখো? 6,77,000। 280 কেউ 200 বলছে, কেউ 100, কোথায় যাবো? 180 হবে। 180 হচ্ছে। ওকে, তাহলে এর নাম কি বলবো বলো তো? এটার নাম কি, কে বলবে? নিট অর্জন হয়। নিট করযোগ্য না, বলবা মোট। কারণ নিট হতে হলে তো, যদি মনে করো না আবার এই কোশ্চেনের তাও নাই, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যে দান থাকে ওটা বাদ দিতে হয়, মনে আছে? যদিও আমরা এই অঙ্কে কিন্তু পাইনি, তাহলে তোমরা লিখবা মোট করযোগ্য হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি নির্ণয় করি? এটা একটা মনে রেখো কিন্তু, 6,77,180। এরপর আমরা কি নির্ণয় করি বলো? রেয়াতের পরিমাণ। হ্যাঁ, কর রেয়াত বা বিনিয়োগ ভাতা, কর রেয়াতের পরিমাণ। নির্ণয়। তা এক্ষেত্রে আমাদের বিনিয়োগের ভিতরে কি কি ছিল দেখতে হয়। বিবরণ, পাকা টাকা। এই কর রেয়াতের ভিতরে দেখি কি কি ছিল আমাদের। এই যে লেখা আছে, এখানে ব্যয় লেখা আছে। 1 নম্বরে পাচ্ছি আমরা সঞ্চয়পত্র ক্রয়, কত টাকা? 1,00,000 টাকা। তাহলে আমরা এখানে হেডলাইন কি লিখতে পারি? বিনিয়োগের পরিমাণ, তাই না? ও দান। 1 নম্বরে কি দেখতেছি আমরা? সঞ্চয়পত্র ক্রয়, কত টাকা? 1,00,000 1,00,000 টাকা। এরপর দেখো 2 নম্বরে কি আছে? ডিপিএস, প্রতি মাসে কত? 500 500। তাহলে 12 দিয়ে গুণ করো। 6,000। আর এখানে লিখবা সর্বোচ্চ সীমা 1,20,000। তার মানে আউট অফ কলামে 6,000। সর্বোচ্চ সীমা বলেছি কিন্তু, এই কথা লিখে দিলেই হচ্ছে। মানে 1,20,000 পর্যন্ত করতে পারবা, কিন্তু তুমি করেছো কত? এই তুমি 6,000। তুমি কি জমাই করনি 1,20,000, তাহলে 1,20,000 কেমনে বসাবো আউট অফ কলামে, না বোঝনি? মোটামুটি ক্লিয়ার না? এবার 3 নাম্বার আইটেমে আসো। 3 নাম্বার আইটেমে এখানে বলা হয়েছে যে সরকারি কল্যাণ তহবিলে প্রতি মাসে কত? 50 টাকা 50। তাহলে 50 গুণ 12 কত হয়? 600 600। তাহলে সরকারি কল্যাণ। টাকা। এরপর আমরা আরো যদি দেখি কি আছে, যৌথ বীমা প্রতি মাসে 40। তাহলে লেখো যৌথ বীমাটা গুণ করো 40 গুণ 12। 480। ওকে। এরপর আমরা যদি দেখি পারিবারিক ব্যয় আসবে না, জাকাত ফান্ড কিন্তু আসবে কত? 5,000। মোট কত হয়?
1,12,080। 1,12,080। তাহলে এই একটা আইটেম পাইলাম, এই এতক্ষণ ধরে একটা আইটেম পাইলাম, এর নাম আছে মোট বিনিয়োগ। এখন আমাদের তিনটা রুল মনে আছে কার কার? ভাইয়া একটা কোশ্চেন আছে, সেটা বলো। হলো যে এখানে তো আপনার এক মাস প্রতি মাসে বলে নাই, আমার বাৎসরিকও বলে নাই, তারপরে ওইটা আমরা বাৎসরিক ধরে নিচ্ছি কেন 5,000 টাকা? কোনো কিছু না বললে ওটা বার্ষিক ধরে নিতে হবে তোমার, কারণ এখানে কোশ্চেনে কি বলেছে, জাকাত ফান্ডে দান, শুধু বলেছে দান করেছে 5,000, মানে যখনই করুক ও বলেছে দান, বুঝতে পেরেছো? কোশ্চেনে বলে দিয়েছে এই জন্য। এখানে 12,080 হবে। ও 12,080 হবে, ওকে। তো দেখো, তাহলে আমরা মোট বিনিয়োগ পেয়েছি। এবার আমাদের 1 নাম্বার রুল বাংলা কথায় কি ছিল? মোট করযোগ্য আয়ের ক নাম্বার রুল, মনে করেন আরো বিস্তারিত আমি লিখে দিয়েছিলাম, কিন্তু শর্টকাটে কি বলেছিলাম? চাকরিগত আয়, এটা হচ্ছে মোট আয়ের 3%। মোট আয়ের 3%। আরো ওর ভিতরে অনেক তথ্য দিয়েছিলাম, মানে অনেক কথা লিখে দিয়েছিলাম, ওই কথাগুলো তোমরা মুখস্থ করবা। কিন্তু আমরা বাংলা নিয়মে করি যে চাকরি হতে আয়ের 3%। তা বলো তো চাকরি হতে আয় ছিল কত? 77,180। 6,77,180। 3% করো ভাইয়া। 20,315। 20,315 টাকা আসলো। এই একটা তথ্য পাইলাম। খ নম্বরের তথ্য কার মনে আছে? মোট বিনিয়োগের 15%। এরও বড় কথা লিখে দিয়েছিলাম, কিন্তু শর্টকাটে বলা হয় মোট বিনিয়োগের 15%। তা বিনিয়োগ ছিল কত টাকা দেখলাম? 1,12,080 গুণ 15। তাহলে একটা জিনিস বোঝো, আমরা যে মোট বেতন খাতে বা চাকরি খাতে আয় পেয়েছিলাম তার 3%, আর খ নম্বরে দেখলাম যে বিনিয়োগ করলাম তার 15%। তাহলে দুইটা আইটেম গেল, তাহলে করো কত হয়? 16,812। 16,812। আর গ হচ্ছে সর্বোচ্চ সীমা কত? 10 লক্ষ। 10 লক্ষ। তাহলে এই যে তিনটা আইটেম লিখলাম, এই তিনটা আইটেমের যে কোনো একটি কিন্তু ছোটটি, তাহলে ক খ গ যেটি কম, তাহলে কম কোনটা? 16,000। হ্যাঁ, এখানে লিখে দেবা যেটি কম, যেটি কম। তাহলে এই যে আমাদের কর রেয়াত পরিমাণ নির্ণয় হয়ে গেল। এ পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? দেখো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই সিস্টেম গুলো তোমাদের মনে রাখতে হবে। মনে রাখতে পারলেই হচ্ছে, মানে এর বাইরে আর তখন ঝামেলা হবে না। কত মিনিট আছে? 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা আচ্ছা, তোমরা একটা জিনিস কি বুঝতে পেরেছো? আমি বেতন খাতে আয়ে একটা কাজ করিনি, বেসরকারিতে একটা কাজ করতাম, সরকারিতে একটা কাজ করিনি। কে বলতে পারবা? আমি কিন্তু এখনো তোমাদের এটা বলিনি। বলো তো কি কাজ করেছি আর কি কাজ করিনি সরকারিতে? বলো। কর অব্যাহতিটা করা হয়। হ্যাঁ, তার মানে সরকারি থাকলে তোমার ওটা করা লাগবে না, আর বেসরকারি থাকলে। আচ্ছা আচ্ছা, তুমি তো কোশ্চেন করতে পারতা, তাহলে আরো ভালো তখন বোঝানো যেত।
তার মানে যখন দেখবা যে সরকারি আছে তখন আর লাস্টে যে আমরা একটা কাজ করি ওই কাজটা আর করা লাগবে না ওই মোট আয় নির্ণয়ের সময়, মনে আছে? ওই যে স্যার 3 ভাগের অ্যাকাউন্ট ওইটা। হ্যাঁ হ্যাঁ, অথবা 4.5 লাখ টাকা, মনে পড়ে? জি ভাইয়া। ওই কাজটা কর অব্যাহতিটা করবা যদি বেসরকারি হয়, সরকারি হলে করা লাগবে না। এটা মনে থাকলেই হচ্ছে। আর ওই পেনশন তহবিল এটা কিন্তু আমাদের সাধারণ অবস্থায় বেসরকারি ক্ষেত্রেই ওই যেটা তহবিলে দান আছে না, সরকারি কর্মচারী আর হচ্ছে এক কথায় মানে কর্মচারী আর কোম্পানি দেবে। হ্যাঁ, ওইটাও মূলত বেসরকারি হলে হয়, বুঝতে পেরেছো? সরকারিতে সাধারণ অবস্থায় ওই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান, মনে আছে তোমাদের? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ও কর্মের দান, বিনিয়োগ ভাতায় দুইজনের তাই বসে, আর বেতন খাতে শুধু একজনের তা বসে, শুধু নিয়োগকর্তারটা বসে। ওইগুলাও শুধুমাত্র সরকারি ক্ষেত্রেই পাওয়া যায়। যাই হোক, আমরা তো সিস্টেমটা বুঝলাম যে কতটুকু পার্থক্য, নাকি? জি ভাইয়া। আচ্ছা, আমাদের আর একটুখানি বাকি আছে ওই যে কর নির্ণয়। আমি আর ঘর কাটালাম না, এমনি বুঝাই দিই যে কিভাবে কর দায় নির্ণয় করতে হয়। কর দায়, এই কর দায়ের ক্ষেত্রে কি সিস্টেম বলো তো ভাইয়া? প্রথম কত টাকা পর্যন্ত 0%? 3 লক্ষ। 3.5 লক্ষ। 3.5। 3.5 লক্ষ টাকা। তাহলে আমাদের মোট আয়ের প্রথম 3,50,000 পর্যন্ত কত? 0%। আচ্ছা, তোমাদের মোট টাকা ছিল কত? 6,77,180। তাহলে 3.5 লাখ বাদ দিলে এখনো টাকা আছে, তার মানে কি পরবর্তী কত লাখ? 1 লাখ। কত পার্সেন্ট? 5 লাখ। তোর কত হয়? 5,000। এটা ক্লিয়ার কিনা বলো? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ভাইয়া। মানে ঠিক। 1 লক্ষ টাকা কি আসলো? এটা মুখস্থ বিদ্যা। 3.5 লাখের পরে 1 লক্ষ, এরপরে আবার কয় লক্ষ বলো তো? 3 লক্ষ। 3 লক্ষ। হ্যাঁ, 2 লক্ষ কিন্তু গ্যাপ, 2 লক্ষের কোনো আইন নেই। এরপরে 3 লক্ষ টাকা পর্যন্ত কত পার্সেন্ট? 10%। 10%। তো দেখো, এই 3.5 আর এই 1 কত চলে গেছে অলরেডি, কিন্তু তোমাদের টাকা ছিল 6,77,000, তার মানে আর বাকি আছে কত? কত বাকি আছে? 2,27,180। তার মানে এই জন্য অবশিষ্ট লিখলাম না, বোঝনি? মানে আমাদের পরের রুল ছিল এখানে 3 লক্ষ, কিন্তু আমাদের 3 লক্ষ টাকা নাই, এই জন্য লাস্ট আর পরবর্তী না লিখে অবশিষ্ট লিখেছি। তো এর পার্সেন্টেজ করে কত হয়? 22,000 758। যোগ করো, মোট কত হয়? 22 আর 5 27,000। এবার বিনিয়োগ কর রেয়াত বাদ দাও, কত আছে? কত ছিল? বিনিয়োগ কর রেয়াত কত ছিল ভাইয়া? 16,870। হ্যাঁ, 16,870। কত বললে? 12। হ্যাঁ, 16,812 টাকা ছিল। তো এখন আমাদের ওই পরিমাণ টাকা এখন বাদ দিতে হবে। বাদ দিলে কত হয়? জাস্ট বিয়োগ করে দাও, দিলে উত্তর শেষ। বিয়োগ করো ভাইয়া, যারা লাইভে দেখতেছো কমেন্ট করতে পারো। 10,906। 10,906 টাকা। তাহলে এই পরিমাণ টাকা আমাদের কর দিতে হবে। তাহলে এর নাম হচ্ছে প্রদেয় কর। প্রদেয় কর। ওকে, তাহলে আমাদের আজ এ পর্যন্ত থাক। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্ত।